আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার, প্রভাষক বাংলা, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে আমি যে পাঠটি উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে একাদশ শ্রেণীর বাংলা সাহিত্য থেকে। এর আগে আমরা আরও অনেকগুলো ক্লাস তৈরি করেছি। আমি 3টে ক্লাস দিয়েছি, আজকে আমার 4র্থ ক্লাস লিটারেচার। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসের পক্ষ থেকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে দেখাচ্ছি প্রজেক্টরে কয়েকটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। প্রকৃতিতে এসব দৃশ্য আমরা কখন দেখতে পাই? তোমরা যদি একটু খেয়াল করো যে আমাদের প্রকৃতি অপরূপ সাজে সেজে থাকে, ফুলে ফুলে সেজে থাকে, সেটা কোন ঋতুতে, অতি সহজেই তোমরা বুঝতে পারো যে আসলে বসন্ত ঋতু। কিন্তু আমার এই ছবির মাধ্যমে আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমাদের লেসনে বসন্ত ঋতু সম্পর্কে ইঙ্গিত আছে বা বসন্ত ঋতু বর্ণনা আছে এমন একটি লেসনের নাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যে আমাদের একটি কবিতা আছে, তাহারই পরে মনে, সেই কবিতারই এই বসন্তের কথা বলা আছে। তো বুঝতে পারো যে তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে কি? আজকের পাঠ তাহারই পরে মনে, সুফিয়া কামাল। সুফিয়া কামালের তাহারই পরে মনে কবিতাটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে তোমরা বাসায় বসে আছো, নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা এই কবিতাগুলোকে একটু দেখে নিয়েছো আমি মনে করি। তো না হলেও আমার সাথে তোমরা কবিতাটিকে দেখবে এবং ভালোভাবে একটু অনুধাবন করার চেষ্টা করবে, তাহলেই তোমাদের লিটারেচারে ভালো অ্যান্সার করতে পারবে বা আয়ত্ত করতে পারবে। আমি তোমাদেরকে সহজভাবে কবিতাটি উপস্থাপন করার চেষ্টা করব। শিখন ফল। শিক্ষার্থীবৃন্দ, এই লেসনটির শেষে তোমরা যা শিখতে পারবে সেটি হচ্ছে কবি পরিচিতি জানতে পারবে, কবিতায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ জানতে পারবে, তাহারই পরে মনে কবিতার বিষয়বস্তু বলতে পারবে, বসন্তের রূপ ও গুণ ব্যাখ্যা করতে পারবে। 5 নম্বর হচ্ছে কবির জীবনের সাথে শীতের রিক্ততার তুলনা করতে পারবে। এই সমস্ত প্রশ্নের জবাব তোমরা পেয়ে যাবে কবিতাটি আমার সাথে ভালোভাবে যদি তোমরা থাকো এবং অনুধাবন করো, ক্লাসটি আয়ত্ত করো, তাহলে সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো শুরুতেই আমরা আসি কবি। তো কবি সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছিলেন 1911 খ্রিস্টাব্দে বরিশালে। তোমরা জানো যে আমাদের বরিশালের কবি হচ্ছে বেগম সুফিয়া কামাল। তো পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়, পৈতৃক নিবাস কুমিল্লায়। পিতা হচ্ছে সৈয়দ আব্দুল বারী, মাতা সাবেরা বেগম। কবির বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী, এ সমস্ত তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এ হচ্ছে আমাদের সংক্ষিপ্ত কবি পরিচিতি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে আরও বিস্তারিত আছে, সেখান থেকে একবার দেখে নিতে পারো। তো এবারে আমরা আসি কবিতাটিতে। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই কবিতাটি আলোচনা করার পূর্বে আমরা কবিতাটি একবার পড়ে নেই। তোমাদের সাথে বই আছে, বই না থাকলেও কোনো সমস্যা নেই, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি কবিতাটিকে। তো সবাই একবার কবিতাটি পড়ে তারপরে আমরা আলোচনায় যাই। তো প্রথমে আছে হে কবি। শিক্ষার্থীবৃন্দ, এই কবিতাটি পড়ার পূর্বে আমি একটু আলোচনা করে নেই যে কবিতাটি একটি সংলাপ নির্ভর কবিতা, নাটকীয়তা, নাটকধর্মী, নাটকের মতো, অর্থাৎ কবি ভক্ত
এবং কবি দুজনের কথোপকথনের মধ্য দিয়ে এই কবিতাটি গতি লাভ করেছে। তো কবি কোনো এক বসন্তে তিনি আনমনা হয়ে আছেন, বসন্তকে তিনি বরণ করার জন্য কোনো সঙ্গীত বা কোনো গান বা কোনো কবিতা লিখছেন না। কবি ভক্তের নানান জিজ্ঞাসা, কেন লিখছেন না সেই জিজ্ঞাসার উত্তরও কবি দিয়েছেন এই কবিতার মাধ্যমে। তো আমরা শুরুতেই দেখে নেব যে হে কবি, অর্থাৎ কবি ভক্তের কণ্ঠ থেকে শুরু হয়েছে কবিতাটা। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। কবি ভক্ত কবিকে প্রশ্ন করেছে, কবি ধরায় ফাগুন মানেই বসন্ত এসে গেছে, কিন্তু কবি নীরব কেন? বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, তুমি কি বসন্তকে বরণ করে নিবে না তোমার বন্দনা সঙ্গীতে? কহিল সে স্নিগ্ধ আখি তুলি। কবি ভক্তের জবাব দিতে গিয়ে তার স্নিগ্ধ আখি তুলে তিনি বললেন, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। কবি প্রশ্ন করেছেন ভক্তের কাছে। তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে বাতাবি নেবুর ফুল, দক্ষিণা দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর মানে বাতাস তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, এই সবগুলোই আসলে কি বসন্তের বৈশিষ্ট্য। কবি প্রশ্ন করেছেন, কবি ভক্ত জবাব দিয়েছেন, এখনো দেখনি তুমি। কহিলাম কেন কবি আজ এমন উন্মানা তুমি, কোথা তব নব পুষ্প সাজ। কবি ভক্ত কবিকে প্রশ্ন করেছে, এখনো তুমি এসব দেখনি, কোথায় তোমার নবপুষ্প নতুন ফুলের সাজ, তো তুমি সাজনি এখনো কেন? কহিল সে সুদূরে চাহিয়া। কবি আবার সুদূরে চাহিয়া ভক্তের প্রশ্নের জবাব দিতে গিয়ে বললেন, অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কবির ভক্তের প্রশ্নের জবাবে এ সমস্ত কথা বললেন, সে কি ডেকেছে আমারে, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, আমি শুনি নাই রাখিনি সন্ধান। কহিলা মানে ভক্ত আবার বলল, গো কবি রচিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনিয়ে মোর মিনতি। কবি ভক্ত কবিকে বলল, গো কবি তুমি এখনো গান রচনা করে নাও বসন্তকে নিয়ে, তোমার কণ্ঠে বসন্তের বন্দনা শুনবো, এটাই আমার মিনতি মানে আবেদন, এটা আমি শুনতে চাই। এরপরে কহিল সে মৃদু মধুর স্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলে নিত, এসেছে তা ফাগুনে সরিয়া। কবি ভক্তের প্রশ্নের জবাবে আবার বলল, এবার নাই হলো, আমি না হয় বন্দনা সঙ্গীত নাই লিখলাম, তো ফাগুনে তো চলে এসেছে, বসন্ত তো অলরেডি এসেই গেছে, ফাগুন মাস শুরু হয়ে গেছে, আর কি দরকার? কবির একটু অন্য মনস্ক ভাব। কহিলাম, ভক্ত আবার প্রশ্ন করল, ওগো কবি অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথাই। ভক্ত বলল, ওগো কবি যদিও বসন্ত এসে গেছে, কিন্তু তুমি যদি তার জন্য বন্দনা সঙ্গীত না লেখো, তাহলে এই বসন্তের আশাটাই তো বৃথা। কহিল সে পরম হেলায়। এবার কবি হেলা ভরে ভক্তের প্রশ্নের জবাব দিলেন, বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরচন। কবি জবাব দিয়েছেন, কেন বৃথা কেন ফাগুন বেলায়, পুষ্পে পুষ্পে কি পৃথিবী ভরে যায়নি, ঋতুরাজ বসন্তকে কি ঋতুর রাজা হিসেবে ঘোষণা করেনি, মাধবী কুড়ির বুকে কি গন্ধ নাই, করে নাই অর্ঘ্য বিরচন, সবই তো ঠিক আছে, কেন বসন্তের এই আগমন বৃথা যাবে? কবির প্রশ্ন ভক্তের কাছে। ভক্ত জবাবে আবার বলল, হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। ভক্ত কবিকে আবার প্রশ্ন করে বসল যে সবই ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কেন তোমার বসন্তের প্রতি এই বিমুখতা কেন? কহিলাম,
উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। ভক্ত প্রশ্ন করল, তুমি ঋতুরাজকে উপেক্ষা করে কেন ব্যথা দিচ্ছ। কহিল সে কাছে সরে আসি। এবার কবি সমবেদনার সুরে ভক্তের কাছে সরে এসে বলল, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। এবার কবি বললেন তার মনের লুকানো বেদনার কথা। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, কুহেলি হচ্ছে কুয়াশা, উত্তরি মানে চাদর মুড়ি দেওয়া কুয়াশা, মাঘের সন্ন্যাসী সেই মাঘ মাসে সন্ন্যাসী বেশে যে সেই কুয়াশা সে চলে গিয়েছে। গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, গিয়েছে ধীরে পুষ্পশূন্য দিগন্ত, যার নাগাল কেউ কখনো পায় না সেই পথে চলে গিয়েছে পুষ্পশূন্য, যেখানে কোনো ফুল নেই। রিক্ত হস্তে খালি হাতে চলে গিয়েছে, তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। কবি হৃদয় জুড়ে আছে সেই তিক্ততা, সেই শূন্যতার সুর। কবি তাকে কোনো মতেই ভুলতে পারেন না, তাই কবি আজ এই বিমনা অন্যমনস্ক। মূলত এই যে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, এ হচ্ছে কবির প্রয়াত স্বামী নেহাল হোসেন। কবি তার বেদনাটাকে ইঙ্গিতময়ভাবে আমাদের এই কবিতায় ফুটিয়ে তুলেছেন, লুকিয়ে রেখেছেন। মূলত কবির প্রয়াত স্বামী নেহাল হোসেন তাকে ছেড়ে চলে গিয়েছেন, যে ছিল কবির কবিতা রচনার মূল অনুপ্রেরণা দাতা। তিনি আজ নেই, কিন্তু বসন্ত এসেছে। কবির মন কোনো ক্রমেই তাকে ভুলতে পারে না, তাই কবি বসন্তকে নিয়ে কোনো বন্দনা সঙ্গীতও লিখতে পারছেন না, কারণ তিনি অন্যমনস্ক হয়ে আছেন। তার হৃদয় জুড়ে আছে এই রিক্ততার সুর। যাকে তিনি হারিয়েছেন, তিনি চলে গেছেন পুষ্পশূন্য দিগন্তের পথে। এবারে আমরা কিছু শব্দের অর্থ লিখে নিই। তোমরা শিক্ষার্থীবৃন্দ, তোমরা হাতে কাগজ কলম আছে নিশ্চয়ই। আমরা যে কবিতাটি পাঠ করে দেখলাম, এই কবিতাটির ভিতরে কিছু কিছু শব্দ আছে। দেখি তোমরা দুই একটা শব্দের অর্থ লিখতে পারো কিনা। অবশ্যই পারবা, তো লিখে নাও ঝটপট করে। প্রথম শব্দ হচ্ছে সমীর, দ্বিতীয় শব্দ হচ্ছে পাথার, তৃতীয় শব্দ হচ্ছে মাধবী, পরেরটা হচ্ছে কুহেলি উত্তরি। আমরা এই কটি শব্দ নিয়েছি, তোমরা ঝটপট করে খাতায় লিখে নাও। হ্যাঁ, এবারে তোমাদের লেখা উত্তরটির সাথে আমাদের উত্তরটি মিলিয়ে নাও, দেখো ঠিক আছে কিনা। সমীর, সমীর অর্থ বাতাস বা বায়ু, যেটাই আমরা বলি। আমরা বাতাসকে বোঝাবার জন্য আমরা ঘূর্ণিঝড়ের একটা চিত্র দিয়েছি, যেখানে বাতাস থাকে। পাথার, পাথার সমুদ্র, তোমরা জানো সমুদ্রের প্রতিশব্দ হচ্ছে পাথার, আমরা সমুদ্রের ছবি দিয়েছি। মাধবী, মাধবী হচ্ছে বাসন্তীলতা, বাসন্তীলতা ও তার ফুল, আমরা চিত্রে দেখতে পাচ্ছ, মাধবীর ছবি দিয়েছি। কুহেলি, কুহেলি হচ্ছে কুয়াশা, অর্থাৎ যেটা আমরা মাঘ মাসে দেখে থাকি, চাদর মুড়ি দেওয়া, কখনো কখনো ঘন কুয়াশা, সেটাকে কবি তার ভাষায় এভাবে উপস্থাপন করেছেন। উত্তরি মানে চাদর, উত্তরি চাদর মুড়ি দেওয়া কুয়াশা। আমি তোমাদেরকে একটি প্রতীকী ছবি নিয়ে এসে বোঝাবার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছ। চাদর বা উত্তরীয় যেটা। এবারে আমরা পাঠটাকে আরেকটু বিশ্লেষণ করি ছবি দিয়ে। কবি, হে কবি নীরব কেন। আমরা এখানে কি ছবি নেই। ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ বসন্ত যখন আসে তখন দক্ষিণা বাতাসে আমাদের প্রকৃতি নেচে ওঠে, মেতে ওঠে। তারই একটা প্রতীকী ছবি আমরা এখানে নিয়েছি। দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি। আমরা যে চিত্রকল্পগুলো পেয়েছি
বসন্তের সেগুলো আছে। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল দেখাবার চেষ্টা করেছি। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। বসন্তের ফুল, সেই ফুলের গন্ধে গন্ধে কবির কল্পনায় বোঝাতে চেয়েছেন দক্ষিণা বাতাস যেন ওই ফুলের গন্ধেই আকুল হয়ে চলে আসে। অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। অলখের পাথার বাহিয়া, দৃষ্টির অগোচর থেকে সেই সমুদ্রের পর দিয়ে পাথার্থ সমুদ্র বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। কবি এখানে তার কবিতায় বসন্তের তরীর কথা বোঝাতে চেয়েছেন। তো আমরা সমুদ্রের প্রতীকী তরী দেখাবার চেষ্টা করেছি। মূলত কবিতায় বসন্তের তরীর কথা বলেছেন, যে তরী বসন্ত নিয়ে আসে আমাদের প্রকৃতিতে, সেই বসন্তের কথা বলেছেন। আমারে গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া রহেনি সে ভুলে নিত, এসেছে তা ফাগুনে সরিয়া। কবি অভিমান করে বলেছেন যে আমারে গাহিতে গান, অর্থাৎ আমি গান না গাওয়া পর্যন্ত বসন্ত তো থেমে থাকেনি, সে তো চলে এসেছে। প্রকৃতিকে সবাই বরণ করে নিচ্ছে, কেউ থেমে থাকেনি, প্রকৃতির সমস্ত বৈশিষ্ট্য ফুটে উঠেছে। কবি সেটাই অভিমান করে বলেছেন। আমরা প্রতীকী চিত্র দিয়েছি যে বসন্ত সবাই বরণ করে নিচ্ছে, কিন্তু কবির মন অন্যমনস্ক, দুঃখ ভারাক্রান্ত। বৃথা কেন ফাগুন বেলায়, কবি বলেছিলেন যে বৃথা কেন ফাগুন বেলায়, ফুলকি ফুটেনি শাখে পুষ্পরতি লভেনি কি ঋতুর রাজন। হ্যাঁ, কবি বোঝাতে চেয়েছেন এমনই একটা দৃশ্যের কথা যে ফুলে ফুলে প্রকৃতি কি এই বসন্ত কি ঋতুরাজ ঘোষণা করেনি? হ্যাঁ, সবই তো করেছে, কিন্তু কেন? কবি ভক্তের জবাবে তিনি বলেছিলেন বৃথা কেন। ভক্ত বলেছিলেন তুমি যদি কিছু না লেখো বসন্তের উদ্দেশ্যে, তাহলে বসন্তের আশাটাই হয়তো বৃথা যাবে। কবি প্রশ্ন করেছিলেন বৃথা কেন। সেই কেন বৃথা সেটার একটা প্রতীকী চিত্র দেখিয়েছি। প্রকৃতি ফুলে ফুলে সেজে আছে, কবি এ কারণেই বলেছিলেন বৃথা কেন, ফুল তো ফুটেছে। এবারে মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, মাধবী লতা এবং তার ফুল আমরা দেখিয়েছি, সবই তো ঠিক আছে। কবি অভিমান করে বলেছিলেন মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরাচন। হ্যাঁ, সবই ঠিক আছে, তারই চিত্র আমরা তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি। কহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, কবি কল্পনায় যে উত্তরীয় মানে চাদর মুড়ি দেওয়া কুয়াশার কথা বলেছেন, আমরা তারই একটি প্রতীকী চিত্র তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যে ঘন কুয়াশা, মাঘের যে ঘন কুয়াশাটা, কবি হয়তো তারই কথা বুঝিয়েছেন যে ঘন কুয়াশা, অর্থাৎ চাদর মুড়ি দেওয়া কুয়াশার কথা বলেছেন। কবির যে শেষ আকুতিটুকু মনের দুঃখের কথা ব্যক্ত করেছেন সব শেষ পংক্তিতে, কবি বলেছিলেন গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। আমরা এই কবির অন্য মনস্কতার পেছনে যে আরেকটি কারণ, হয়তো কবির প্রিয় মানুষ তার প্রথম স্বামী নেহাল হোসেন, যিনি ছিলেন তার কবিতা রচনার প্রেরণাদাতা, সেই প্রেরণাদাতা তিনি তাকে ছেড়ে চলে গিয়েছেন হয়তো এমনিভাবেই কোনো এক পুষ্পশূন্য দিগন্তের দিকে, অর্থাৎ তিনি মারা গিয়েছিলেন। তিনি আর কোনো দিন কবির কাছে ফিরে আসবেন না। কবির হৃদয়টা ছিল শূন্যতায় মোহমান হাহাকার। কবি সেই অনুভূতিটুকুই ব্যক্ত করেছেন আমাদের এই তাহারই পরে মনে কবিতাটিতে, এই চরণ দুটির মধ্য দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কবিতাটি আলোচনা করার পরে এখন একটু মূল্যায়ন করে দেখব যে তোমরা আসলে কতটা মনে রাখতে পেরেছ বা প্রশ্নের উত্তরের সাথে কতটা তোমরা তাল মিলিয়ে বলতে পারছো। আশা করি অবশ্যই পারবে, কারণ আলোচনা থেকে যে প্রশ্নগুলো আসছে সেটি অত্যন্ত সহজ উত্তর। কবি কেন বসন্ত আগমনের সন্ধান রাখেননি? বুঝতেই পারো কবির মন ছিল কি দুঃখ ভারাক্রান্ত, শূন্যতায় হাহাকার। তিনি প্রিয় হারা বেদনায়
তিনি মুহ্যমান ছিলেন, তাই কবি বসন্তের সন্ধান রাখেননি। কুহেলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তোমরা দেখেছো, আমি আগেই বলেছি যে কুহেলি অর্থাৎ কুয়াশা, উত্তরী অর্থাৎ চাদর, চাদর মুড়ি দেওয়া কুয়াশাটাকে যেটা আমরা বলি থাকি যে মাঘের ঘন কুয়াশাটা, সেই কুয়াশার কুহেলি উত্তরে মাঘের সন্ন্যাসী, মাঘ মাসের যে ঘন শীত, আমরা শীতের বুড়ি বলে থাকি অনেক সময়, সেই মাঘের সন্ন্যাসী বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তোমরা আমার এই আলোচনা থেকে আশা করি সহজেই উত্তরটি বের করতে পারবে এবং বাসায় বসে ট্রাই করবে। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, প্রকৃতিতে বসন্ত এলেও কবির হৃদয় জুড়ে রয়েছে শীতের রিক্ততা কেন? প্রকৃতিতে বসন্ত এসেছে কিন্তু শীতের রিক্ততা কবি ভুলে যেতে পারেননি, অর্থাৎ বসন্ত তার মনে কোনো সাড়া জাগাতে পারেনি কেন? সকল প্রশ্নের উত্তরই আছে যে কবির হৃদয়টা ছিল কি দুঃখ ভারাক্রান্ত, প্রিয়হারা বেদনায় হাহাকার করছিল, তাই তিনি এই প্রকৃতিতে বসন্ত এলেও শীতের সেই রিক্ততার কথা ভুলে যেতে পারেননি, অর্থাৎ হারানো প্রিয়হারা বেদনার কথা তিনি কখনোই ভুলতে পারেননি। 4 নম্বর প্রশ্ন, তাহারই পরে মনে কবিতাটি নাটকীয় গুণ সম্পন্ন, ব্যাখ্যা করো। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুরুতেই কবিতাটি যখন আমরা পাঠ করেছি, আমরা আলোচনা করেছি, তখন তোমরা দেখতে পেয়েছো যে কবিতাটি নাটকীয় গুণ সম্পন্ন, অর্থাৎ সংলাপ নির্ভর কবিতা। কবি এবং কবি ভক্তের কথোপকথনের মধ্য দিয়ে এই কবিতাটি ধারাবাহিকভাবে এগিয়েছে। তো এটাই হচ্ছে তার নাটকীয় গুণ সম্পন্নতা। এবং তোমরা বাসায় বসে আরও একটু ভালোভাবে যদি মনোযোগী হয় কবিতাটিকে দেখো, তাহলে তোমরা এটা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এবারে বাড়ির কাজ। তোমরা বাসায় বসে এই কবিতা থেকে যে কাজটি তোমাদের করতে হবে সেটি হচ্ছে, তাহারই পরে মনে কবিতায় বসন্তের কি কি বৈশিষ্ট্য ফুটে উঠেছে এবং প্রকৃতির এসব বৈশিষ্ট্য কিভাবে মানব মনে প্রভাব ফেলে বলে তুমি মনে করো, এ বিষয়ে একটি অনুচ্ছেদ তৈরি করবে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটি সুন্দরভাবে গুছিয়ে তৈরি করতে পারবে। আমরা ক্লাস যখন শুরু হবে কলেজে তখন আমরা দেখে নেব। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই আমাদের এই লেসনের সাথে থাকবে। এরপর আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। আসসালামু আলাইকুম।